আজকে আমরা পড়ব সূচকের নিয়মাবলী। ঠিক আছে, তাহলে সূচক কি জিনিস আগে জেনে নি। দেখো, যদি চারজন বন্ধু থাকে, চারজন বন্ধু সবাই কি করছে, 2 টাকা করে চাঁদা দিচ্ছে, 2 টাকা করে চাঁদা দিচ্ছে, তাহলে মোট কত টাকা চাঁদা উঠবে? 2 + 2 + 2 ঠিক আছে, তাহলে এখানে যোগ করলে হবে কত? 4 × 2 নিয়ে 8। অসুবিধা আছে? 8 দরকার নেই, আমার 4 × 2টা দরকার। ঠিক আছে, এবার খেয়াল করো যে বন্ধুটা যদি 4 জন না থেকে যদি x জন বন্ধু থাকতো, ঠিক আছে, x জন বন্ধু থাকতো, তাহলে কত চাঁদা উঠতো? 2 2 করে কত? x বার। ওটা 4 বার ছিল, x বার হলো। তাহলে x বার যদি হতো তাহলে কত হতো? x × 2 মানে 2x। ঠিক আছে, তাহলে যোগের ক্ষেত্রে কি হলো, বীজগণিতিক সংখ্যা নিয়ে আসার কারণই হচ্ছে এই এত বড় লাইনটা লেখার থেকে 2x লিখে দিলেই বোঝে নেবো যে x জন বন্ধু 2 টাকা করে চাঁদা দিয়েছে। এবার x এর মান যা হবে ততবার। ঠিক আছে, এখানে যদি 100 জন বন্ধু থাকে তাহলে এক্সটা হচ্ছে 100, যদি 200 জন বন্ধু থাকে তাহলে এক্সটা হচ্ছে 200, কোনো অসুবিধা নেই। তাহলে এই ছোট্ট একটা জিনিসের মাধ্যমে এত বড় একটা লাইনকে লিখে দেওয়ার জন্য এই জিনিসটাকে নিয়ে আসা হলো। এবার এইখানে যে এক্সটা রয়েছে এর নির্দিষ্ট কোনো মান নেই, একে বীজগণিতে বা অঙ্কতে বলা হয় চলরাশি বা ভেরিয়েবলস হলো। আর এক্স এর সাথে যেটা 2টা গুণ আকারে রয়েছে সেইটাকে বলা হয় এই এক্স এর সহগ। ঠিক আছে, অসুবিধা নেই। এবার এটাই চলে যায় যে এক্স জন বন্ধু এটাই পাল্টে দিচ্ছি। কি পাল্টে দিচ্ছি? যে এক্স জন বন্ধু 2 টাকা করে চাঁদা না দিয়ে x টাকা করে চাঁদা দিচ্ছে। ঠিক আছে, তাহলে এইগুলো কি হয়ে যাবে? এইগুলো সব হয়ে যাবে x করে। তাহলে x + x + x, x করে কতবার আসবে? x বার। তাহলে এইখানে কি হবে? মোট চাঁদা উঠবে x × x। এই যে x × x, ঠিক আছে, x × x এই জিনিসটাকে লেখা হয় কি হিসাবে? x এর মাথায় 2, একে বলা হয় x⁻² বা x² বা x এর ঘাত 2। অসুবিধা আছে? হ্যাঁ, তাহলে এই 2 যেটা পেলাম x এর মাথায় যেটা রয়েছে এটা হচ্ছে যতবার থাকবে বা 2 আছে তাহলে x এর হচ্ছে যে 2 বার গুণ। ঠিক আছে, x এর মাথায় যদি থাকতো q বা 3 তাহলে 3 বার x এর গুণ। ঠিক আছে, এই একইভাবে যদি গুণটা কতবার থাকে, এক্সটা কতবার গুণ আছে ধরছি 100 বার, তাহলে এর মাথায় কত হয়ে যাবে? এর মাথায় হয়ে যাবে 100। বোঝা গেল? তাহলে এত বড় লাইনটা আমাকে লিখতে হচ্ছে না, তার জায়গায় আমি x⁻100 লিখে কাজ মিটে যাচ্ছে। তাহলে কি হলো, এই যে শর্টকাট পদ্ধতিতে লেখার যে নিয়ম বা এত বড় জিনিসটা নিয়ে হিসাব করা যে কষ্ট, সেটা থেকে মুক্তির জন্য এসেছে সূচক চ্যাপ্টার হলো। তাহলে বোঝা গেল কি? তাহলে আমরা যেটা পড়বো আজকে এই জিনিসটা নিয়ে। ঠিক আছে, এইখানে যে মাথায় যে জিনিসটা রয়েছে একে বলা হয় ঘাত। ঘাত বা পাওয়ার, ইংরেজিতে বলে পাওয়ার। ঠিক আছে, আবার বলে নিধানও বলে। বোঝা গেল? আর যার মাথায় রয়েছে সেটাকে বলা হয় বেস। সরি, একটা ভুল বললাম, এইটা নিধান হবে না, এটা সূচক বলে। সূচক বলে আর বেস বা নিধান। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল। তাহলে যদি x এর মাথায় থাকে m, তাহলে কি এইখান থেকে কি পাবো? এইখান থেকে পাবো xটা হচ্ছে বেস বা নিধান, আর mটা হচ্ছে ঘাত বা পাওয়ার বা সূচক। অসুবিধা আছে? এই হলো সূচকের বেসিক ধারণা, একবারে বেস থেকে ধারণা এটাই হলো। এই চ্যাপ্টার আসার কারণই হচ্ছে এত বড় জিনিস নিয়ে কাজ করা থেকে এই ছোট জিনিসটা লিখবো, তাতেই বুঝে ফেলবো যে এটা, সেই জন্য এই চ্যাপ্টারটা এসেছে হলো। এবার এর গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো শিখতে হবে। এবার আমরা পড়বো যে যেসব সংখ্যাগুলোর বেসগুলো একই বা নিধানগুলো একই তাদের গুণ হবে। যদি এটা যদি x⁵ বা x এর মাথায় 5 বা x এর ঘাত যদি 5
হতো আর ওয়াই এর ঘাত যদি 5 হতো তাহলে এদের মধ্যে কোনো গুণ হতো না, কারণ এক্স আর ওয়াই দুটো আলাদা চলরাশি। তাহলে কি হলো, বেসে যে চলরাশি দুটো থাকবে বা বেসে যেটা থাকবে এই দুটো এক না হলে তাদের গুণ করা যাবে না, প্রথম নিয়ম হলো এটাই। ঠিক আছে, তাহলে গুণ করতে গেলে কি হবে, বেস দুটোকে এক থাকতে হবে। এবার ভালো করে খেয়াল করো, এইটাতে আমরা কি জানি যে 5টা এক্স এর গুণ, 5টা এক্স এর গুণ, তার সাথে কি রয়েছে আরো 3টে এক্স এর গুণ। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 আর 3 8টা এক্স এর গুণ, 8টা এক্স এর গুণ মানে এক্স এর মাথায় 8। ঠিক আছে, এটাকে যদি ভালো করে ভেঙে লিখি তাহলে কি হচ্ছে, এক্স এর মাথায় 5 + 3 মানে 8 হলো। তাহলে দেখো উপরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যোগ হয়ে যাচ্ছে এইখানে। তাহলে কি হলো, যে দুজনের বেস যদি একই থাকে, ঠিক আছে, তাহলে তাদের যদি গুণ থাকে তাদের ঘাতগুলোর কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে একটা জেনারেল ফর্মুলা দিয়ে দেখি। x⁴m আছে আর x⁴n আছে, এইখানে গুণ হবে প্রথমত। কেন? কারণ দুজনের বেস বা নিধানটা একই। ঠিক আছে, তাহলে গুণ হলে এটা কবার গুণ আছে এক্সটা দেখি, এক্সটা কতবার গুণ আছে, এক্সটা গুণ আছে m বার, তার সাথে গুণ আছে কি, তার সাথে আবার এক্স গুণ আছে কতবার, কতবার আছে n বার। অসুবিধা আছে? অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা নেই? তাহলে এক্সটা কতবার গুণ আছে মোট, এক্সটা মোট গুণ আছে কতবার, m + n সংখ্যক এস আছে, তাই m + n সংখ্যক বার গুণ আছে। এত সংখ্যক, এত বার লিখি তাহলে হবে, এতবার গুণ আছে এক্সটা। ঠিক আছে, তাহলে এক্সটা এতবার গুণ মানে কি বোঝায়, এক্স এর মাথায় m + n। ঠিক আছে, অসুবিধা নাই। তার মানে আমরা কি পেলাম, x⁴m আর x⁴n কে গুণ করলে যে ফর্মুলাটা পাওয়া যায়, এটাকে প্রথম ফর্মুলা নাম দিচ্ছি, এই ফর্মুলাটা হয়ে গেল। তাহলে কি দেখছি আমরা, যে বেস দুটো যদি একই থাকে বা নিধান দুটো যদি একই থাকে তাহলে ওপরে যে ঘাত বা পাওয়ার আছে তাদের যোগ হয়ে যায়। হলো, এইটা ফর্মুলা নাম্বার 1-এ চলে গেল, এটাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা কি, এই যে এই সূত্রটা, ঠিক আছে, এই সূত্রতে m আর n অবশ্যই কি হতে হবে, m ও n যাদেরকে নিয়ে কাজ করছিলাম সেই m n কি হতে হবে, বাস্তব সংখ্যা হতে হবে, বাস্তব সংখ্যা হতে হবে। ঠিক আছে, আর ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। বোঝা গেল? এই যে এই সূত্রটা, এই সূত্রটাকে বলা হয় সূচকের মৌলিক নিয়ম। কি বলা হয়, সূচকের মৌলিক নিয়ম, সূচকের মৌলিক নিয়ম, মৌলিক নিয়ম বা ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস। অসুবিধা আছে? শর্ট কোশ্চেন অনেক সময় পড়ে যে সূচকের মৌলিক নিয়মটি লেখো, বা এটা লিখে দেয় দিয়ে বলে যে ড্যাশ দিয়ে দেয়, তার লিখতে হয় সূচকের মৌলিক নিয়ম। ঠিক আছে, তাহলে প্রথমটা বোঝা গেল। এবার চলে যাচ্ছি সূচকের ভাগে। ভাগ করছি x⁵ দিকে x⁵ দিয়ে। ঠিক আছে, এক্স এর ঘাত 5কে ভাগ করছি এক্স এর ঘাত 3 দিয়ে। ঠিক আছে, অসুবিধা নেই। প্রথমেই কি হলো, ভাগের যে নিয়ম, প্রথমেই কি হলো, এদের দুজনের বেস বা নিধান দুটোকে একই হতে হবে, নাহলে ভাগ হবে না। তাহলে এইখানে দুজনের বেস একই আছে, তাহলে ভাগ হবে, সেটা নিয়ে আলোচনা করব। কি আলোচনা করব, এইটাকে লিখতে পারি এক্স এর মাথায় 5 আর তলায় লিখতে পারি এক্স এর মাথায় 3। অসুবিধা নেই। এইখান থেকে যদি চলে যায় তাহলে হলো 5টা এক্স এর গুণ, 5টা এক্স এর গুণ, আর এ হয়ে গেল 3টে এক্স এর গুণ। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, 3টে কেটে গেল এই 3টের সাথে। ঠিক আছে, তাহলে ওপরে পড়ে রইল এক্স এর মাথায় 2 বা x² হলো। তার মানে কি বোঝাচ্ছে, এইটা যদি ভালোভাবে ভেঙে লিখি তাহলে বোঝাচ্ছে 5 - 3। তাহলে আমরা যে উদাহরণটা দেখলাম সেই উদাহরণটাকে দেখতে পাচ্ছি যে এইটার ভাগ মানে হচ্ছে এই দুটোর বিয়োগ। এবার চলে যাব যে জেনারেল ফর্মে। জেনারেল ফর্ম মনে করে দেওয়া আছে x⁴m ভাজিত x⁴n, x⁴n। ঠিক আছে, যেখানে কি এমটা n এর থেকে বড়, ছোট হলে একটু আলাদা হয়, এখানে মাথায় রাখছি এমটা n এর থেকে বড়। এইখানে যদি করি তাহলে কি করব, এখানে যদি দেখো দেখো তাহলে কি হবে, x গণিত x গণিত x গণিত ডট 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 কতবার আছে, m বার, আর এটা x গণিত x গণিত x গণিত ডট 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 কতবার আছে, n বার। ঠিক আছে, আমরা দেখছি এমটা n এর থেকে বড়, তাহলে n সংখ্যাটা m এর আগে থাকবে,
তাহলে এখানে করে নিচ্ছি একটা জিনিস, এক্স গণিত এক্স গণিত এক্স গণিত কতবার, এন বার, এন বার। তাহলে কতবার পড়ে থাকবে এক্স এর গুণ, এক্স গণিত এক্স কতবার পড়ে থাকবে, এম মাইনাস এন বার পড়ে থাকবে। ঠিক আছে, পড়ে থাকবে। এটা ভালো করে খেয়াল করো যে এন বারের গুণ করে দিলাম, এম মাইনাস এন বার পড়ে থাকবে। যদি এই দুটোকে এক করি তাহলে দেখো এন এন যোগ হয়ে যাচ্ছে, এন আর মাইনাস এন যোগ হয়ে যাচ্ছে, যদি বাদ চলে যাচ্ছে তাহলে পড়ে রয়েছে এম বার, তাহলে ওই একই হলো। আর তলাটা রয়েছে এক্স গণিত এক্স গণিত এক্স ডট 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 এন বার হলো। তাহলে দেখো এটা এটা কেটে গেল। তাহলে আমার পড়ে রয়েছে কি এক্স গণিত এক্স কতবার, এম মাইনাস এন বার। তাহলে একে যদি পাওয়ারে লিখে দিই তাহলে হয়ে গেল এম মাইনাস এন, তাহলে হয়ে গেল এটা সূত্রটা প্রমাণ। তাহলে কি পেয়ে গেলাম, এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে সূত্রটা কি হয়, গুণের ক্ষেত্রে যোগ হয়েছিল, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। ঠিক আছে। আর এইখানেই যদি কি হয়, এমটা যদি এইখানেই বলে দিই, এমটা যদি এন এর থেকে ছোট হয় তাহলে কি হয়, এইটাই উল্টিয়ে যায়, এটা হয় এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন সমান হয় 1 বাই এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। অসুবিধা নেই, কথা বলছি অসুবিধা নেই। এটা প্রমাণ করলাম না, এটা এখানে লিখে দিলাম, তোমরা যদি ইচ্ছা যায় তাহলে বইয়ে দেখে নেবে, ওটা আমি রেখে দিলাম। এবার আর একটা জিনিস চলে যাচ্ছি যে এক্স টু দি পাওয়ার এম তার মাথায় যদি এন থাকে তাহলে কত বেরোবে, এটা ভালো করে খেয়াল করো। এক্স টু দি পাওয়ার এম এর মাথায় এন আছে মানে এক্স টু দি পাওয়ার এমটা কতবার গুণ, এক্স টু দি পাওয়ার এমটা কতবার আছে, এন বার। অসুবিধা আছে, হ্যাঁ। এ যদি এন বার থাকে তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার এম এন। অসুবিধা নেই, হ্যাঁ অসুবিধা নেই। ঠিক আছে, এটাকে আর একটু ভেঙে করি, আর একটু ভেঙে করলে এটা কি হবে, এটা হবে এক্স টু দি পাওয়ার এম প্লাস এম প্লাস এম প্লাস ডট 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 কত করে এন বার। তাহলে এন বার যদি এম থাকে তাহলে এক্স টু দি পাওয়ার হয়ে গেল এম এন। আশা করছি বোঝা গেছে। তাহলে যদি থাকে এইটা তাহলে এইটা হয়ে যাবে সূত্র, তাহলে এটা হয়ে গেল 3 নম্বর সূত্র। ঠিক আছে, বোঝা গেল। এটা মনে রাখতে হবে, কারণ এটা অঙ্ক করার সময় এটাকে ডাইরেক্ট পুট করে দেবো আর প্রমাণ করবো না। তারপরে আসছে এক্স ওয়াই টু দি পাওয়ার এম, মানে এক্স ওয়াই দুটো আলাদা চলরাশি, তাদের পাওয়ারে বা ঘাতে যদি এম থাকে তাহলে কি বেরোবে। দেখো এটা ভালো করে খেয়াল করো, যদি থাকে তাহলে এক্স ওয়াই গণিত গণিত কতবার আছে, এম বার। অসুবিধা নেই, ঠিক আছে, অসুবিধা নেই। এবার ভালো করো, এইটাকে যদি গুণ করি এক্স গণিত ওয়াই গণিত এক্স গণিত ওয়াই গণিত এক্স গণিত ওয়াই দিয়ে কতবার আছে, এম বার। তাহলে এক্সটা কতবার আছে, এক্সটা আছে এম বার, ওয়াইটাও আছে এম বার। তাহলে লিখে দিব এক্স গণিত এক্স এটা কতবার আছে, দেখতে পাচ্ছি এখান থেকে এম বার। আর এইটা কতবার আছে, ওয়াই গণিত ওয়াই এটাও আছে এম বার। অসুবিধা নাই। তাহলে এক্সটা যদি এম বার থাকে তাহলে এক্স এর মাথায় বা ঘাতে বা পাওয়ারে চলে গেল এম, আর ওয়াই এর ঘাতে বা পাওয়ারে চলে গেল এম। তাহলে এইটা যদি কি বললাম যে এক্স ওয়াই যদি একসাথে তাদের মাথায় যদি এম থাকে তাদেরকে পৃথক ভাবে বা আলাদা ভাবে পাওয়ারে এম নিয়ে কাজ করা যাবে। বুঝা গেল, এটা হয়ে গেল সূত্র। এটা পরের সূত্র 4 নম্বরে। তারপরে চলে যাব নেক্সট সূত্রে। তারপরে সূত্রটা কি, চলরাশি দুটো যদি ভাগ থাকে দিয়ে তাদের মাথায় যদি এম থাকে তাহলে কি হবে, এটাও এই একই রকম নিয়ম। কি হলো, এক্স ওয়াইটা কতবার আছে, এক্স বাই ওয়াইটার গুণ আছে কতবার, আছে এম সংখ্যক বার বা এম বারই বলি, এম বার হলো। তাহলে এটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, এক্সটা উপরে রাখছি, এক্সটাকে উপরে রেখে করে দিচ্ছি কতবার, এম বার। ঠিক আছে। আর এইখানে ওয়াইটা কতবার আছে, ওয়াইটা আছে এম বার, একই এম বার। এটা এম বার করলাম, এটাও হলো এম বার। ঠিক আছে। তাহলে এক্সটা যদি এম বার গুণ থাকে তাহলে হলো এক্স এর মাথায় এম, আর এটা হলো ওয়াই এর মাথায় এম। তাহলে কি হলো, এক্স বাই ওয়াই যদি একসাথে কি হলো মাথায় এম থাকে পাওয়ারে, তাহলে কি হবে, এদেরকে পৃথক ভাবে বা আলাদা করে পাওয়ারে এম নিয়ে লেখা যাবে। হলো, এই সূত্রটা প্রমাণ হয়ে গেল। এইখানে খেয়াল রাখতে হবে ওয়াইটা নট ইকুয়াল টু 0। কেন,
কারণ ওয়াই এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে এই গোটা রাশিটার মান বেরোবে না, ওটা কি বেরিয়ে যাবে, অসঙ্গত। ঠিক আছে, এটা অসঙ্গত ব্যাপারটা এখন পরে বুঝতে পারবে না, আমি যখন টেনে পড়তাম আমিও বুঝতাম না অতটা, কিন্তু আস্তে আস্তে যখন বেশি পড়াশোনা করবে তখন এই অসঙ্গত ব্যাপারটা বোঝা যাবে। এখন শুধুমাত্র জেনে রাখো যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে তার কোনো মান বেরোয় না। ঠিক আছে, সেই জন্য 0 দিয়ে ভাগ করা যাবে না, তাই ওয়াইটা 0 হলে চলবে না, 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যা হলে এই সূত্র প্রয়োগ করা যাবে। আরও কিছু ছোট জিনিস মনে রাখতে হবে, এগুলোর প্রমাণ আমি বলে দিচ্ছি না, কিন্তু এগুলো মনে রাখো, অঙ্ক করতেই কাজে লাগবে। এগুলোর প্রমাণ সবই আছে কিন্তু প্রমাণ করবো না, কারণ প্রমাণটা বড় হয়ে যাবে। এক্স এর মাথায় যদি পাওয়ারে কি থাকে বা ঘাতে 0 থাকে তাহলে এর মান বেরোয় 1, কোনো সময় 0 করে দেবে না, এর মান 0 কিন্তু হবে না, এর মান কি হবে, এক্স এর মাথায় 0 আছে, এর মান হবে 1। আর এক্স এর মাথায় যদি -1 থাকে তাহলে কি হবে, এইটা কি হবে, নিচে নেমে যাবে, 1/x হবে। এই একই রকম ভাবে এক্স এর মাথায় যদি -2 থাকে তাহলে 1/x² হবে। বুঝা গেল, এক্স এর মাথায় যদি -a থাকে তাহলে 1/x⁴a বা এক্স এর মাথায় এ হবে। বুঝা গেল, তাহলে মাইনাস থাকলে নিচে নেমে সেটা পজিটিভ হয়ে যাবে বা ধনাত্মক হয়ে যাবে। আর একটা নেই, এই দুটোই আছে, তাহলে এইটা ছোট সূত্রের মধ্যে মনে রাখবে যে এক্স এর মাথায় 0 থাকলে সে 1 হয়, আর এক্স এর মাথায় যদি কোনো মাইনাস থাকে তাহলে সেটা ধনাত্মক হয়ে নিচে চলে আসে বা অনন্যক হয়ে যায়। অনন্যক হয়ে যায় বলা যাবে না, ওই নিচে চলে আসে, এটা বলাই ভালো। এবার আমরা চলে যাব একটা উদাহরণে। ঠিক আছে, উদাহরণে দেওয়া আছে কি 33⁴ বা 33-এর উপরে 4, আর 6⁵ আর 2⁴ বাই 12⁵ ইন্টু 11⁵2 বা 11² হলো। এই অঙ্কটা করব। এই অঙ্কটা করার আগে কি করতে হবে, এই যে সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো সব দেখো বেশিরভাগ যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা যদি থাকে তাকে প্রথমে মৌলিক সংখ্যা বা মৌলিক উৎপাদকে ভেঙে নেব। এখানে 2কে ভাঙার কোনো দরকার নেই কারণ মৌলিক সংখ্যা, 11কে ভাঙার কোনো দরকার নেই মৌলিক সংখ্যা, কিন্তু এই 3টে যৌগিক সংখ্যাকে ভেঙে নেব। তাহলে 33কে উৎপাদকে বিশ্লেষণ করলে মৌলিক উৎপাদক ভাঙলে হয় 3 আর 11, 3 11 33। 6কে ভাঙলে হয় 2 3 6, আর 12কে ভাঙলে হয় 2 6 12, 2 3 6 হলো, অসুবিধা নেই। তাহলে এইগুলো এবার এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলাম কি 3কে হলো 3 গণিত 11 তার মাথায় 4, 6 হচ্ছে 2 গণিত 3 তার মাথায় হচ্ছে 3, 2 এর মাথায় 1 থাক, আর এইটা হলো 2 গণিত 3 তার মাথায় হলো 5 আর 11² মৌলিক সংখ্যা। তাহলে এগুলো কি করলাম, সবগুলোকে মৌলিক সংখ্যাতে নিয়ে চলে এলাম। তাহলে মৌলিক সংখ্যাতে নিয়ে চলে আসার পর কি করব, দুজনের গুণের পাওয়ার থাকলে তাদেরকে পৃথক পৃথকভাবে লেখা যায় সেটা লিখে ফেলবো। তাহলে 3 এর মাথায় 4 হয়ে গেল, 11-র মাথায় 4 হয়ে গেল, 2 এর মাথায় 3 হয়ে গেল, 3 এর মাথায় 3 হয়ে গেল, আর 2 এর মাথায় 1 হয়ে গেল। ঠিক আছে, এইখানেও দেখো খেয়াল করো, 2 এর ঘাতে 5 চলে গেল, 2 এর ঘাতে 5 চলে গেল, 3 এর ঘাতে বা পাওয়ারে 5 চলে গেল, আর 11-র পাওয়ার বা ঘাত 2 হলো, অসুবিধা নেই। ঠিক আছে, এখানে অসুবিধা নেই। এবার ভালো করে খেয়াল করো, 3 লিখলাম, 3-এর সঙ্গে যে 3গুলো গুণ আছে মানে বেসগুলো একই বা নিধানগুলো একই, তলারগুলো একই, তার তলারগুলো এই 3টা 1 আছে, গুণ আছে, তাহলে গুণ থাকলে কি হয়, যোগ হয়। তাহলে 4 আর 3 যোগ হয়ে গেল। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। আর এইখানে দেখো 11 আছে, 11 আর নেই, তাই 11 4 থাকলো। আর 2 এর ক্ষেত্রে কি আছে, 2 এ 3 আর 1 গুণ আছে, তাহলে এদের যোগ হয়ে গেল। অসুবিধা আছে? তলাতে চলে গেলাম, তলায় দুটো 2 আছে, দুটো 2 এর 5 আর 5 যোগ হয়ে গেল, আর 3-এর আর নেই, 5 থেকে গেল, 11-র 2 থেকে গেল। ঠিক আছে, অসুবিধা নেই। এবার কি করব, আর এক লাইন করব, এই লাইনটা না করলেও হতো কিন্তু বোঝানোর জন্য প্রথমে করছি। তাহলে 3-এর সাথে কত যোগ হয়ে গেল 7, আর এইখানে 3 আছে 5, তাহলে এই 3 আর এই 3 কি আছে, ভাগ আছে। ভাগ থাকলে কি হয় আমরা জানি, ভাগ থাকলে বিয়োগ হয়। যদি 3 আর 3 নিধান একই থাকে আর ভাগ থাকে তাহলে সূচকগুলোর বিয়োগ হয়ে যায়। তাহলে 3 4 + 3 - 5, অসুবিধা নাই।
তারপরে আছে 2, 2 এর আছে 3, 2টা উপরে না করে নিচে করি, কারণ নিচেরটা আছে বড়, বা উপরেই করি। উপরেই করলে হচ্ছে 2, 3 প্লাস 1 মাইনাস 5 মাইনাস 5, এইটা ভাগ হলো, বিয়োগ হয়ে গেল। আর 11 আছে 4, তার থেকে 2 বিয়োগ হয়ে গেল, ভাগ আছে বলে, অসুবিধা নাই। তাহলে এইটা হয়ে গেল কত, এইটা যদি হয়ে গেল 5 আর 3, 4 আর 3 7, 7 থেকে 5 বাদ হলো 2, তাহলে 3 স্কোয়ার, অসুবিধা নাই। তারপরে আছে 2, 2টা কত হলো, 2 আছে 4, 4 থেকে 10 বাদ, ঠিক আছে, 4 থেকে 10 বাদ হলে হচ্ছে 6, বড় চিহ্ন বসলো -6, তাহলে এটা হলো -6, আর 11 হলো 2, অসুবিধা নেই। তাহলে এটা আর এক লাইন করে দেওয়া যেতে পারে, আর এক লাইন করা যেতে পারে 3 স্কোয়ার গণিত 11 স্কোয়ার, আর তলায় এলো কত, এই 2টা মাইনাস আছে, তার তলায় নামিয়ে দেবো, ধনাত্মক হয়ে যাবে, তাহলে 2⁶, এটা হয়ে গেল উত্তর। আশা করি বোঝা গেছে, ঠিক আছে, আশা করি বোঝা গেছে, হ্যাঁ, আশা করি বোঝা গেছে। এবার এটাকে তুমি স্কোয়ার করে 2⁶ বার করে কাটাকাটি করতে পারো, তাহলে দশমিকে আসবে, মিলছে না যেহেতু, কিন্তু এই পর্যন্ত রেখে দেওয়াই ভালো। এবারে চলে যাচ্ছি নেক্সট উদাহরণে। নেক্সট উদাহরণে এক্সাম্পলের 21-এর 2 এর অঙ্কটা করে দিচ্ছি। আগের অঙ্কগুলোর পাওয়ারে সব কি ছিল, সংখ্যা ছিল, এটাতে কিন্তু mn আছে, মানে চলরাশি আছে। এই অঙ্কটা আর একটা করে দিই। তাহলে এটা কি হলো, এইগুলোকে কি করব, আগে মৌলিক সংখ্যায় যেগুলো মৌলিক সংখ্যাতে ভাঙবে, উৎপাদকে ভেঙে সে গুণ আকারে লিখবো। তাহলে এইটা হলো 2 এর মাথায় m+1, একই থাকলো মৌলিক সংখ্যা। 3 এর মাথায় 2m - n, 5 এর মাথায় m+n, একে গুণ করছি 3 × 2 n, এ হচ্ছে 3 × 5 = 15, 3 × 5 তার মাথায় m, এ হচ্ছে 2 × 5 তার মাথায় n+2, তারপরে এ হচ্ছে 3 × 2 মাথায় m, অসুবিধা নেই, হলো। এবার পাট করে দেবো, পাট করে দিলে হয়ে গেল 2m+1, 3m - n, 5m+n, 3 এর মাথায় n, 2 এর মাথায় n, হলো। এগুলো ডট দিলে গুণ বোঝায়, কিছু না দিলেও গুণ বোঝায়, আর গুণ চিহ্ন দিলেও গুণ বোঝায়, ঠিক আছে। এইটা হলো 3 এর মাথায় m, 5 এর মাথায় m, 2 এর মাথায় n+2, 5 এর মাথায় n+2, 3 এর মাথায় m, আর 2 এর মাথায় m, হলো, বুঝে গেল। এবার প্রথমে খেয়াল করব যে বেসগুলো যাদের 1 আছে তাদের যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ বলতে পাওয়ারের যোগ বিয়োগ করব, মানে অ্যাকচুয়ালি গুণ ভাগ করব। তাহলে দেখো এইখানটা দেখো, এই 2 আছে, এই 2 আছে, এই 2 আছে, এই 2 আছে, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিচ্ছি 2, 2 এর মাথায় দেখো m+1 প্রথমেই ছিল, ঠিক আছে, তার সাথে এটা গুণ আছে মানে যোগ হলো, আর তার সাথে এইটা ভাগ আছে মানে বিয়োগ হলো, বিয়োগ লিখে দিলাম। বিয়োগকে ব্র্যাকেট দিয়ে লিখছি কেন, কারণ বিয়োগের চিহ্ন যখন উঠবে তখন চিহ্ন পরিবর্তন হবে, আর একটা বিয়োগ হবে 2 এর মাথায় m, হলো। এরপরে চলে আসছি কে, গুণাকার লিখছি, এদিকে ধরছে না, তলায় লিখছি, তলায় লিখলাম 3, তাহলে 3 এর মাথায় ছিল 2m - n, এইখানে ছিল +n, তারপরে এইখানে চলে গেলাম, এইখানে রয়েছে -m, এও ভাগ রয়েছে, এইটা ভাগ রয়েছে, তাহলে রয়েছে -m, অসুবিধা নাই। তারপরে চলে যাচ্ছি 5, 5 এর মাথায় এখানে ছিল m+n, ওপরে আর নেই, তলায় ভাগ আছে -m, তলায় ভাগ আছে হলো -n+2, আর নেই, হয়ে গেল, এগুলো হয়ে গেল। এবার ভালো করে খেয়াল করো, এখানে ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে কি হবে, এই চিহ্নটা ভেতরে পরিবর্তন হবে, এইটা হয়ে গেল মাইনাস পরের লাইনটা, ঠিক আছে। এইখানে কি হলো, এই ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে এই ভেতরে চিহ্নটা পাল্টিয়ে হয়ে গেল মাইনাস, অসুবিধা নেই। এবারে এইগুলোকে যোগ বিয়োগ করে দিলে যেটা বেরোবে সেটা উত্তর হয়ে যাবে। যোগ বিয়োগ করে দেওয়ার পর দেখা যাচ্ছে, দেখো এখানে -m+m কেটে গেল, আর দেখো -n+n কেটে গেল, তাহলে 2টা পড়ে রইলো 2⁴ আর -2 নিয়ে হলো -1 পড়ে রইলো, হলো। 3টা কত পড়ে রইলো, 3টা দেখো, দেখো -m -2m, আর দেখো 2m কেটে গেল, আর এটা কেটে গেল, তাহলে 3 এর মাথায় পড়ে রইলো 0, কোনো অসুবিধা নাই। যোগ বিয়োগ করে কাটাকাটি হলে 0 হয়,
আর গুণ ভাগ করে কাটাকাটি হয়ে সব কেটে গেলে হয় 1। এটা মাথায় সবসময় খেয়াল রাখবে, এটা করতে গিয়ে ভুল হয়ে যায়। কি ভুল হয়ে যায়, যে যোগ বিয়োগ করে জিরোটা লিখি, কিন্তু গুণ ভাগ করে কাটাকাটি করে জিরো লিখে দিই। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে গুণ ভাগ করে কাটাকাটি করে জিরো হয় না, সেটা 1 হয় সব যদি কেটে যায়। তারপর আসছি 5। 5-এর কি হলো, দেখো এম কেটে গেল, দেখো এন কেটে গেল, তাহলে পড়ে রইল -2। কোনো অসুবিধা নাই। এবার দেখো 2-এর মাথায় -1 আছে মানে 1/2 লিখবো, কোনো অসুবিধা নাই। হলো 3-এর মাথায় 0 আছে মানে কত, 1 লিখবো। আর 5-এর মাথায় 1/5 লিখবো, তাহলে উত্তর বেরিয়ে গেল 1/10। কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আশা করি বোঝা গেছে। এইখানে অঙ্কটা বসানোর সময় কি বলে, আমি করছি দেখতে অসুবিধা হচ্ছে হয়তো, এগুলো বসানো হতে পারে, এদিক ওদিক হতে পারে, যে উত্তর ভুল আসতে পারে, কিন্তু প্রসেস ঠিক আছে। পদ্ধতি এই, গুণ থাকলে যোগ হবে আর ভাগ থাকলে বিয়োগ হবে, ঠিক আছে। আর -1 যদি থাকে তাহলে সেটা তলায় চলে এসে +1 হবে, আর যদি -1 থাকে, এখানে -2 ছিল, নিচে নেমে -2 হবে, এটা খেয়াল করিনি। হলো, তাহলে হয়ে গেল 1/50, কারণ 5 5 25 হয়, এটা হয়ে গেল উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা ভালো করে দেখবে, এই একটা অঙ্ক বুঝে ফেললে অন্য সব অঙ্ক আশা করি করতে পারবে। আর একটা এক্সাম্পল আমরা দেখে নেব, 2^300, বা 2-এর মাথায় আছে 300, আর 3^200, ঠিক আছে। এই অঙ্কটাতে কি করতে হবে, এই অঙ্কটা করতে বলেছি এদের দুজনের মধ্যে কে বড়। এই অঙ্ক করার সময় খেয়াল করতে হবে, কি কি খেয়াল করতে হবে, এই দুটো তো আলাদাই আছে, কোনো অসুবিধা নেই। এই পাওয়ারটাকে দেখতে পাচ্ছি, এই পাওয়ারটাকে সমান করতে হবে দুজনের ক্ষেত্রে। অসুবিধা আছে কি বললাম, পাওয়ারটাকে সমান করলে কি হবে, কি বার করবো, পাওয়ারটা সমান করার জন্য কি করব, 300 আর 200 কি করব, গসাগু বার করব। তাহলে এদের দুজনে গসাগু করবো, তাহলে 200-কে ভাগ করকে গসাগু করছি, 1 দিয়ে গেল, 200 হলো, এটা 100 হলো, 200 হলো, 2 দিয়ে মিলে গেল, তাহলে 100টা হয়ে গেল গসাগু। তাহলে ওপরটাকে কত করব, 100। তাহলে ভালো করে খেয়াল করো, এইটাকে যদি 100 করি ওপরটা, তাহলে 2-এর মাথায় কি লিখবো, 3 × 100, ঠিক আছে। আর এ হয়ে যাচ্ছে 3-এর মাথায় 2 × 100, ঠিক আছে, অসুবিধা নাই। এবার কি করব, এই 3টাকে এখানে নামিয়ে দেবো, তাহলে হয়ে গেল কিউ, আর এ হয়ে গেল 100, অসুবিধা নাই। আর 3-এর স্কোয়ার উপরে হয়ে গেল 100, ঠিক আছে। একটা ফর্মুলাতে আছে যে এটা যদি থাকে তাহলে উপরটা গুণ হয়ে যায়, উল্টোটা করে দিলাম, তাহলে এটা হয়ে গেল 8। 2-এর মাথায় 3 মানে হচ্ছে 2 × 2 × 2, তাহলে 2 দিয়ে 4, 4 2 8 হলো, 8-এর মাথায় হয়ে গেল 100। আর এটা হচ্ছে যে 3-এর স্কোয়ার মানে 3 × 3 মানে 9-এর মাথায় 100। তাহলে দেখো 8-এর মাথায় যদি 100 থাকে আর 9-এর মাথায় 100 থাকে, তাহলে দেখি বোঝা যাচ্ছে 8 থেকে 9 বড়, তাহলে 9 বড় হয়ে যাবে, তাহলে এ হয়ে গেল বড়। তাহলে ছোট থেকে বড় হিসাবে সাজালে এ হয়ে গেল। তাহলে বড় থেকে ছোট হিসাবে সাজাতে দিলে এইভাবে করব, কি যে পাওয়ার দুটোকে সেম করে দেবো, পাওয়ার দুটো সেম করে দিলে যার নিচেরটা বা বেসে বা নিধানে যেটা আছে সেটা যার বড় হবে সেই সংখ্যাটা হয়ে যাবে বড়। হলো, আশা করি এটাও বুঝতে পেরেছো। তারপর আরেকটা উদাহরণে চলে যাব, এরকম একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটাতে মান নির্ণয় করতে দিয়েছে, ঠিক আছে। মান নির্ণয় করতে দিয়েছে, মান নির্ণয় করবো। তাহলে প্রথমে কি বলেছিলাম, এখানে যদি যৌগিক সংখ্যা থাকে তাহলে কি করব, মৌলিক উৎপাদকে ভেঙে নেবো। তাহলে এই কাজকে যদি ভাঙি তাহলে হয় 4টা 3-এর গুণ, ঠিক আছে। তাহলে এখানে লিখে দেবো 3^4, তাহলে থার্ড ব্র্যাকেট হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, 3^4 হয়ে গেল। 4-এর সঙ্গে কি আছে, 4 আছে, আর এখানে -3^4 আছে, তাহলে সেই -3^4টা হয়ে গেল গুণ, অসুবিধা নাই। এই প্রথম ব্র্যাকেট দিয়ে দিলাম, এইটা হলো 1-এর 9, এ হলো 3, এ হলো -1, অসুবিধা নাই। এটা -3^4 আছে, তাহলে দেখো এই 4 ওপর নিচে কেটে গেল, অসুবিধা নাই। তারপরের লাইনে চলে যাচ্ছি, তারপরের লাইনে চলে গেলে প্রথম বন্ধনীর কাজ যেহেতু হয়ে গেল, উঠে গেল, তাহলে 3-এর মাথায় হয়ে গেল -3, অসুবিধা নাই। আর এই -3 ছিল, এ যখন আসবে আবার ওর সাথে গুণ হয়ে গেল, এ হয়ে গেল 3, এ হয়ে গেল -1, ঠিক আছে। আবার দেখো এটা কাটলো 3×3 = 9, অসুবিধা আছে, অসুবিধা নাই। তাহলে আবার এখানে চলে যাচ্ছি, থার্ড ব্র্যাকেট হলো, সেকেন্ড ব্র্যাকেট হলো, সেকেন্ড ব্র্যাকেটটার কাজ শেষ হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, তাহলে 3 হলো, আর এইটা হলো -1-3 মাথায় বা পাওয়ারে,
আর এই সেকেন্ড ব্র্যাকেট এই 3টা যেটা ছিল সে আবার গুণ হলো, দিয়ে এখানে আছে -1, আর 3 3 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 3-এর মাথায় -1, আর এই -1টা গুণ হয়ে গেল, -1 -1 মিলে 3-এর মাথায় +1, তাহলে উত্তর বেরিয়ে গেল 3। বুঝে গেছে? একবারে সোজা অঙ্ক। কোন সূত্রটা থেকে আসছে? x⁴m, তার মাথায় যদি n থাকে তাহলে হয়ে যায় x⁴m গণিত n বা mn। হলো এই যে সূত্রটা, এটা দিয়ে আসে। দেখো পাওয়ার রয়েছে, এখানে এসে গুণ হলো, এখানে এসে গুণ হলো, এখানে এসে গুণ হলো, এখানে এসে গুণ হলো, শেষে অঙ্ক হয়ে গেল। একবারে সোজা অঙ্ক। এই উদাহরণটাও হয়ে গেল। এইখানে সূচকের চ্যাপ্টারের সব অঙ্কগুলো করা সম্ভব নয়, কারণ ভিডিওটা তাহলে দীর্ঘ হয়ে যাবে। এটাকে পার্ট 1 পার্ট 2 এ ভাঙবো, তাহলে সূচকের নিয়মাবলীর পার্ট 1 এর পড়া এটা হয়ে গেল। এইখানে সমস্ত সূত্র আর কিছু উদাহরণ দিয়ে চ্যাপ্টারটাকে বোঝানো হয়েছে। পরের যে ভিডিওটা বানিয়ে দেবো সেই ভিডিওটাতে অনুশীলনীর সমস্ত অঙ্ক, কষে দেখি 2 এর অঙ্কগুলো সব করে দেবো। আর এই ভিডিওটা তোমরা দেখে সূচকটাকে আগে ভালো করে রপ্ত করে নাও, বুঝে নাও, তারপর অঙ্ক করতে দেখবে যে খুবই সোজা হবে। আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আশা করি ভালোই লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্টে জানাও যে কেমন লেগেছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যে নেক্সট ভিডিও এলে যেন দেখতে পায়, আর বেল আইকন টিপে রাখো, তাহলে নোটিফিকেশন চলে যাবে যে নতুন ভিডিও এসেছে। ঠিক আছে, আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।